তো আমি একজনের কাছে গেলাম, ভাই 1000 টাকা দেন কলা কিনতে যাবো। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কিন্তু বিকালবেলা আমারে 100-তে 1 টাকা করে দিয়ে দিস। ডেইলি 1%। দেখতে মানে 365%। সেইভাবে যদি আমি চিন্তা করি, এই ব্যবসায়ীকে আমি 20% কিংবা 21% দিচ্ছি, এটা আসলে কোনো টাকাই না তার কাছে। তো আমার মাইক্রো ক্রেডিট নিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, এবং আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে দিস ক্যান বি ওয়ান ইউনিক প্রোডাক্ট। সো ধরেন আমার আনব্যাংকড যে কমিউনিটিজ আছে, আমার যত ট্রেডার্স আছে, এইটার যে মাইক্রো ক্রেডিট ডিসবার্সমেন্টটা, এটাকে কি টেক এনেবল করার মানে এটার প্রসপেক্ট আপনি কি দেখেন? বুয়েটের পড়াশোনা তার ওরা জানে না কেমন, কিংবা আমার ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা ওরা জানে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা উইথ এ গ্লোবাল সার্টিফিকেট, তাহলে সে বুঝতে পারে যে আচ্ছা লোকটা কোয়ালিফাইড। তো আমি নতুন উদ্যোক্তাদেরকে বলবো যে তাদের কিছুটা মাথা খাটানো, যে সার্ভিস মডেলে কি কি জিনিস নেওয়া যায়, তাহলে কিন্তু তাদের আর পিছনে থাকে। আমি তো নতুন জেনারেশনকে দেখে কমপ্লিটলি মুগ্ধ। তারা গ্লোবাল কাজকর্ম করছে, পেট্রোনাইজেশন তাদের দরকার নাই। এই জেনারেশনটাকে যদি তাদের মতো কাজ করতে দেওয়া হয়, আই এম প্রিটি শিওর দিস ইজ অ্যান অ্যামেজিং জেনারেশন। আমাদের দেশের টেক রিসোর্স, এইটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যাজ পার কোয়ালিটি কিভাবে দেখেন? ডেটা সফটওয়্যার আমাদের টিম বিল্ডিং আমরা অনেক সময় দেই, এবং আমরা কারো ঘাড়ের উপরে বসে থেকে কি কাজ করছে সেগুলো দেখার চেষ্টা করি। উই গিভ দেম এম্পল ফ্রিডম। আর দিনে দিনে রিসার্চ এত এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, যে পরিমাণ রয়্যালটি দিতে হচ্ছে, মানে ওই এমএস এ সব পয়সা নিয়ে যাবে আর কি। এক্স্যাক্টলি। আমি খুব ছোট বয়সেই বুঝছি আমি খুব মিডিওকার। তো মিডিওকার মানুষকে নেক্সট লেভেলে যাইতে হলে তার অত্যন্ত ডিসিপ্লিন হওয়া দরকার। তো আমি লাইফে ওই ডিসিপ্লিন শব্দটাকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়েছি। এবং সমাজে যে জিনিসটা আমি সবসময় দেখি, যে দুই বন্ধু দেখা হলে চল কাচ্চি খেয়ে আসি, তো কোনোদিন দুই বন্ধু বলে না যে চল আমরা 10 কিলোমিটার সাইকেল চালায় আসি, চল আমরা সাঁতার কেটে আসি। ওই কালচারটাকে আমরা ফেরত আনতে চাই। আমাদের রিসেন্টলি আইটির উপরে একটা ট্যাক্সের কথাবার্তা হচ্ছে, এইটা পলিসি লেভেলে 10কে ইগনোর করে 2কে এন্টারটেইন করার একটা চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় সরকারের ট্যাক্স দরকার আছে। এটাকে সরকারের তো যেভাবে করে তারা পলিসি দিয়ে সাপোর্ট দিত, এটা আরো কিছু বছর মনে হয় করলে এটা বুদ্ধিমানের কাজ হবে। শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা আমাদের মাঝখানে অতিথি হিসেবে পেয়েছি মঞ্জুর মাহমুদ স্যারকে, প্রেসিডেন্ট ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশে সফটওয়্যার ব্যবসা, টেক ব্যবসা, আইসিটি ব্যবসা নিয়ে খুব কম মানুষ পাওয়া যাবে যারা এত ইন ডেপথ নলেজ রাখেন এবং উইথ টেকনিক্যাল এক্সপার্টাইজ, যারা আসলে ব্যবসাটাকে অনেক বড় করতে পেরেছেন। সো আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি মঞ্জুর মাহমুদ স্যারের কাছে। স্যার কেমন আছেন? অনেক ধন্যবাদ আমাকে আজকে ডাকার জন্য। আমি এই অনুষ্ঠানটাতে আসার জন্য খুবই উদগ্রীব ছিলাম, কারণ আমি তোমাদেরকে যেহেতু জানি যে তোমরা ব্যবসার ব্যাপারে খুব কম বয়স থেকে আগ্রহী, এবং এই দুই জেনারেশনের যে গ্যাপ, এই গ্যাপটা দর্শকের জানা উচিত। আমরা ব্যবসাকে কিভাবে দেখি, তোমরা ব্যবসাকে কিভাবে দেখো, এবং এইটা একটা সমন্বিত যে পথ, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে। এই জন্যই আমার মনে হচ্ছিল যে তোমাদের এই ফোরামে এসে কথা বলা। ধন্যবাদ আবার আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ স্যার। আমরা যখন ব্যবসা বাণিজ্য শুরু করব, বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে গিয়ে ভাবছি, আমি বেশ কয়েকজন সাকসেসফুল বিজনেসম্যানের কাছে গিয়েছিলাম বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য কিভাবে করা যায়। ওই সময় আপনার কাছে আমার অনেকবার যাওয়া হয়েছে। আপনি আমাকে কিছু জিনিস বলেছিলেন যেগুলো হয়তো আজকের এই পডকাস্টের পরের ধাপগুলোতে আসবে। তো আপনার সাথে স্যার কথা বলা শুরু করার প্রথমেই জানতে চাই, আপনার ওই যে লেট 70s আর্লি 80s এর ঢাকা শহর কেমন ছিল? ওইখানে আইটি নিয়ে, টেক নিয়ে, সায়েন্স নিয়ে অ্যাকচুয়ালি কি কাজ হতো? কারণ ইউ আর ওয়ান অফ দোজ পারসন যারা আসলে যেটা ভালো লাগে সেটাকেই ক্যারিয়ারে পার্সু করেছেন। সো ওই জার্নিটার একটা স্ন্যাপশট পেতে চাই স্যার। অনেক ধন্যবাদ। তখন ঢাকা শহর আসলে এরকম ছিল না। আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে রিক্সার জন্য অ্যাকচুয়ালি অপেক্ষা করতে হতো, এবং ছিমছাম ছিল শহরটা। সবাই সবাইকে চিনতো, এবং প্রায় প্রত্যেকটা, আমি এলিফ্যান্ট রোড এলাকায় বড় হয়েছি, প্রত্যেকটা এলাকার কিছু চরিত্র ছিল। সেগুলো হচ্ছে কোনো একটা ক্লাব থাকতো যেখানে খেলাধুলার ব্যবস্থা ছিল, লাইব্রেরি থাকতো যেখানে বই-টই থাকতো, এবং প্রায় প্রত্যেকটা পাড়াতেই, বড়, বড় পাড়াতেই বিজ্ঞান মনস্ক কিছু মানুষ নিয়ে সায়েন্স কে ক্লাবের মতো করতো, যেখানে ফিজিক্স নিয়ে কথা হতো, কেমিস্ট্রি নিয়ে কথা হতো। কোনো জায়গায় কোনো নতুন কেউ যদি কোনো কিছু নিয়ে কাজ করতে, সেটাকে ফেসিলিটেট করা। তারপর একটা ক্লাবের সাথে অন্য পাড়ার ক্লাবের সাথে আমাদের কোনো একটা বিশেষ জিনিস নিয়ে কম্পিটিশন হতো। তো একটা ফেয়ার কম্পিটিশন ছিল ওখানে, এবং মোরারলেস ঢাকা শহরে প্রত্যেকটা পাড়াতেই ২-১ টা পাড়া বাদ দিলে গুলশান বনানী। অন্য পাড়াগুলো ছিল আসলে মধ্যবিত্তের একটা জায়গা, যেখানে আমাদের ২ টা ভ্যালুর খুবই কাজ করত। সেটা হলো, বাবা-মা সবসময় বুঝিয়েছে লেখাপড়াটা ঠিকমতো করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নাই। এইটাই আমাদের উন্নয়নের একমাত্র সিঁড়ি। আর ২য় জিনিস হলো,
মানে খেলাধুলাটাও খুব কম্পিটিটিভ ছিল তখন। আমাদের বিভিন্ন টুর্নামেন্ট হতো। ফুটবল, ক্রিকেট, টিটি, তারপরে দাবার, সায়েন্স ক্লাবের বিভিন্ন টুর্নামেন্ট হতো। এগুলাও খুব বড়। যারা এগুলো জিততো, যারা এগুলাকে কম্পিট করে সমাজের চোখে ওদেরকে খুব ভালো চোখে দেখা হতো। তো এইগুলার ওরকম একটা ঢাকার শহর ছিল ৭০ এর দশকের শেষে এবং ৮০ র দশকে। যেখানে এই ইন্টারনাল কম্পিটিশনটা পাড়ার প্রতিটা উম মাদেরকে চিনতেন, বাবাদেরকে চিনতেন। ওইটা কিন্তু ঢাকা শহরে খুব আ কমিউনিটি যে কমিউনিটির যে ব্যাপারটা প্রগ্রেস রাইট, ওইটা খুবই ছিল এবং ওখানে যারা লেখাপড়ায় ভালো থাকতো তারা থাকতো সমাজের আসলে হিরো। জি ওদের স্যার, দিকে সবাই তাকাতো, আচ্ছা ওই ছেলেটা স্টার পেয়েছে। রাইট, আচ্ছা ওই অমুক ভাইয়া অঙ্কে খুব ভালো। তো রাইট, কোনো একটা অঙ্কের প্রবলেম হলে আমরা তার কাছে যেতাম। আমরা কোনো ফিজিক্সের প্রবলেমে পড়লে আবার উম কোনো ভাইয়া কোনো কেউ কোনো বিষয়ে খুব ছিল। আরেকটা যেহেতু আমি গ্রেটার এলিফ্যান্ট রোডে ছিলাম আমাদের ওখানে থেকেই পাঠক চক্রের জন্ম হইছে, বিশ্ব সাহিত্য কেন্দ্রের রাইট, জন্ম হইছে আমাদের আশেপাশে। তো আমাদের কালচারটা একটু অন্য পাড়ার থেকে একটু আলাদাই ছিল। রাইট, লেখাপড়ার রাইট, প্রচুর চর্চা ছিল। রাইট, আমরা প্রচুর আ বই পড়ার চেষ্টা করেছি যেগুলা সিলেবাসের বাইরের বই। রাইট, রাইট। তো ওরকম একটা জায়গায় আসলে আমি বড় হইছি। আমি স্যার কিছুটা রিলেট করতে পারছি। কারণ আমরাও যখন স্কুলে পড়তাম ওই বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতি সপ্তাহে একটা করে বই পাবো। এটা নিয়ে আমাদের মধ্যেও এক ধরনের উত্তেজনা কাজ করতো এবং বছর শেষের পরীক্ষা দেয়া, ওটাতে আবার অ্যাবসোলিউটলি। পুরস্কার পাওয়া। তো স্যার আপনার আ আ এখানে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যেহেতু আপনি তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন পরবর্তীতে স্যার ১ম কম্পিউটারের অ্যাক্সেসটা আসলে কত সালে বা কোন বয়সে পেয়েছেন? আসলে আমি খুব কম বয়সে আমি ভাগ্যবান মানুষ দ্যাট আমার গল্পটা ওই মানে ফ্রম রাগ টু রিচেস না। আমরা মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবারেরই ছিলাম। যখন যা চেয়েছি সেটা পেয়েছি বাবা-মার কাছ থেকে। আমার বাবা আমাকে একটা বিবিসি মাইক্রো কম্পিউটার দিয়েছিল যেটা টেলিভিশনে কানেক্ট করে প্রোগ্রামিং করতে হয়। ওকে, তো আমি একটা ওই যে বেসিক ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ফিবোনাচ্চি সিরিজ সলভ করেছিলাম। ওকে। ওই ওইটাতে আমি তখন ইসের আপনার বয়স কত স্যার? তখন আমার বয়স আমি ক্লাস 9-10 এ পড়ি আরকি। 9 এ পড়ি। হ্যাঁ, ওকে, তো বয়স ১৪, ১৪ ১৩-১৪ হ্যাঁ, ওরকম বয়স। তো ওইটা পাওয়ার পরে ওইটা নিয়েই মেতে থাকতাম এবং আশেপাশে পাড়ার লোকজনও মেতে থাকতো। ইনফেক্ট আমার মনে আছে দ্যাট আমার ওই ডিভাইসটার জন্য একজনে তার বাড়িতে একটা টেবল টেনিসের টেবল ছিল। আমাকে বলেছিল যে, "তুমি আমাকে ওইটা দাও, তুমি টেবলটা নিয়ে আসো।" এবং একটা ফিলার একটা জ্যাকেট ছিল সুন্দর। হ্যাঁ। বলছে, "তুমি জ্যাকেটটা নাও, আমাকে ওইটা দিও, ১ মাসের জন্য দিলেই হবে।" তো এই জিনিসটা কিন্তু ছিল তখন। সো তাহলে ওই সময়ের বাংলাদেশে এটা কিন্তু বেশ আনপ্রেসিডেন্টেড বলা যায়। কারণ ওই সময় তো এরকম বাসায় কম্পিউটার অ্যাক্সেস এটা খুব একটা চিন্তা করা যেত না। রাইট। স্যার আপনি এরপরে পড়াশোনা করলেন কম্পিউটার সায়েন্সে। জি। আপনি আপনার আর্লি ক্যারিয়ারও কম্পিউটার সায়েন্স রিলেটেড। স্যার আমি স্ট্রেইট মুভ করতে চাচ্ছি স্যার আপনার মানে বিজনেস ভেঞ্চার হুম। যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন। অ্যাজ পার মাই রিসার্চ 2003 এর দিকে আপনি ওরিয়েন্ট নামে একটি কোম্পানি শুরু করেন। ওই কোম্পানিটার ব্যাপারে জানতে চাচ্ছি কি করতে চেয়েছিলেন, কি হয়েছে, কি হয়নি ওটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। আসলে ওটা আমি এবং আমার এক বন্ধু মিলে শুরু করেছিলাম। আমরা তখন চট্টগ্রামে একটি প্রাইভেট পোর্ট করতে চেয়েছিলাম। ওকে, তো ওই প্রাইভেট পোর্টের জন্য বড় আইটি সাপোর্ট এর দরকার ছিল। আর আমি যেহেতু পোর্টের এবং আ শিপিং এর প্রচুর আইটিতে কাজ করেছি, অটোমেশন করেছি। তো আমার বন্ধু মিলে আমরা তখন এই কোম্পানিটা ফর্ম করেছিলাম যারা পোর্টের আইটি সাপোর্টটা যাতে দিতে পারে এবং পোর্টের আইটি সাপোর্টের জন্য আমরা যাতে কাজ করতে পারি। সেই জন্যই ওরিয়েন্ট টেকনোলজিস এর জন্ম হয়েছিল এবং এটা শুরুও হয়েছিল সেটা দিয়ে। এবং আনফরচুনেটলি ওই পোর্টটা আমরা করতে পারি নাই। এটা হয় নাই। কিন্তু এবং আমার বন্ধু অ্যাপারেন্টলি দেশের বাইরে চলে গেল। আমার কাছে কোম্পানিটা থেকে গেল। তো আমি তখন আমার বয়স ৩০ এর কোঠায় আর্লি। আমার কাছে একটা কোম্পানির লায়াবিলিটি প্লাস একটা গ্রোথ এরও অপরচুনিটি পসিবিলিটি রাইট। অপরচুনিটি। তো আমি সেই অপরচুনিটিটা নিলাম। আমাদের আ বনানীতে বিশাল অফিস ছিল। সেই অফিস রাতারাতি আমরা 1/5 করে আমরা ডিওএইচএস এ চলে আসলাম। কারণ আমাদের খরচ বাঁচাইতে হবে। ওখান রাইট, থেকে আবার বুটস্ট্র্যাপ করা আরকি। রাইট, রাইট। সো ওই সময়টাই আই গেস আপনার তখন আ মাহবুব স্যারের সাথে কথাবার্তা শুরু এবং হুম, ও মানে আপনার ওই কোম্পানি এবং ডেটা সফটের মধ্যে এক ধরনের মার্জার হয়। রাইট, ওই সময়ে আমি ২০০৫ এর কথা বলছি। এরকম টেক কোম্পানি মার্জার এটা তো অবভিয়াসলি খুব একটা পরিচিত ব্যাপার ছিল না। রাইট। ওই জার্নিটা শুনতে চাই যে এটা কিভাবে হলো এবং আপনি ডেটা সফটে কিভাবে আসলেন? কিভাবে হলো পুরো ব্যাপারটা? ওকে, এটা একটা আ ইন্টারেস্টিং জিনিস। আমরা সব বাংলাদেশের কতগুলো লিডিং কোম্পানি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ গেলাম। আমরা একটা
ওই যে গ্রোথ নিয়ে কাজ করার জন্য যে আমরা আমাদের বাংলাদেশি কোম্পানি কি করে গ্রোথ করতে পারি সেটা নিয়ে আম, এটা ডেনিশ একটা ফান্ডেড প্রজেক্ট ছিল। ওরা আমাদেরকে নিয়ে গেল টপ কয়েকটা কোম্পানিকে, যে ওখানে তোমরা দেয়ার উইল বি সার্টেন ওয়ার্কশপ এন্ড আদার্স। এবং ওয়ার্কশপের একটা অংশ ছিল মানে কোম্পানি ডায়াগনোসিস। ওকে। সো ওই ডায়াগনোসিসে যিনি প্রফেসর ছিলেন উনি আমাদের কোম্পানি এবং মাহবুব ভাইয়ের ডেটা সফট তখন এই দুইটাকে অ্যানালাইসিস করলেন। অ্যানালাইসিস করে বললেন যে আপনারা পারফেক্ট সাইনার্জি আছে আপনাদের। ইউ নিড সামবডি ইয়াং অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড দে অলসো নিড এ গ্রোথ ভেহিকেল। এবং এদের টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কিছু নিশ জায়গায় এরা কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আর মাহবুব ভাইও তখন পোর্টে কাজ করতেন, উনি আইটি করতেন না অন্য কিছু করতেন। তো সবকিছু সহ ওই সাইনার্জিটা প্রফেসর সাহেব দেখলেন এবং বললেন যে ওয়াই ডোন্ট ইউ টু স্টার্ট টু ডিসকাস। Got it. তো আমরা তখনই ডিসকাস করা শুরু করলাম এবং আমরা দ্রুত হয়তো ৬-৭ মাসের মধ্যে উই ডিসাইডেড ওকে ঠিক আছে আমাদের প্রথমে অপারেশনটা ই করলাম, মানে অ্যামালগেমেট করলাম, তারপরে কমপ্লিটলি কোম্পানিটাকে মার্জার করলাম আর কি আমরা। সো 2005 আমি যদি ধরি অ্যারাউন্ড 20 ইয়ার্স, 19-20 ইয়ার্স। তো আমি ডেটা সফট নিয়ে পড়াশোনা করতে গিয়ে 2016 এর কিছু নিউজ আউটলেট পেয়েছি। সো জাস্ট সবাইকে জানানোর জন্য ডেটা সফট তো লাইক ওয়ান অফ দ্য লার্জেস্ট ইফ নট দ্য লার্জেস্ট সফটওয়্যার কোম্পানি ইন আওয়ার কান্ট্রি। সো এখন ডেটা সফট আসলে কত বড় কোম্পানি? আপনি যদি কোনো একটা ম্যাট্রিক্স লাইক যেটা বলা সম্ভব টার্নওভার, নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স। আমরা আসলে নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স এর ওই প্যারামিটারটা কমায় দিছি। দ্য রিজন বিং আমরা বিশ্বাস করি মাহবুব ভাই আমাদের কাছ থেকে রিটায়ার করেছেন। আমাদের নতুন ম্যানেজমেন্ট হয়েছে। আমাদের নতুন আমি এবং আমার পার্টনার আমাদের ফিলসফিটা, বিজনেস ফিলসফিটা কোয়াইট ডিফারেন্ট দ্যান মাহবুব ভাই যেভাবে করে জিনিসগুলাকে দেখতেন। মাহবুব ভাই মনে করতেন যে কোম্পানির জন্য নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স ইজ এ বিগ প্যারামিটার এবং উনার ওটার দিকে খুব মন ছিল যে ওটা করা। কিন্তু আমরা মনে করি যে আ পিপল লাইট অ্যাসেট লাইট। দ্যাট আমি কম সংখ্যক মানুষ দিয়ে যদি আমি ভালো বিজনেস করতে পারি, ওই স্কুলের মানুষ আমরা। এবং আমরা আরেকটা বড় শিফট করেছি, উই আর মোর অফ এ প্রোডাক্ট কোম্পানি নাও। আপনি যদি জানেন Skype ইজ এ বিলিয়ন ডলার কোম্পানি, তাদের এমপ্লয়ি সংখ্যা রাইট। ৭০-৮০ জনের মতো মাত্র। সেম গোস ফর WhatsApp, Instagram. A lot of them are Right. very light company. তো Right. যেহেতু আমরা প্রোডাক্ট কোম্পানি, আমরা সার্ভিসেস থেকে হার্ডলি এনি সার্ভিসেস আমরা করি। তো আমরা প্রোডাক্টাইজেশন করতে যেয়ে আমরা কিন্তু আমরা যে বিজনেস লাইনে যে ম্যাট্রিক্সটা নিয়ে আমি কথা বললাম, আমরা যে বিজনেস লাইন গুলোতে কাজ করি, আমরা ওই বিজনেস লাইন গুলোকে আইদার ইউ নো উই আর ওয়ান অর টু সাপ্লায়ার্স অর দ্য সাপ্লায়ার। যেমন আমরা ফিনটেকে প্রচুর কাজ করি, Right. আমরা ওইখানে অলমোস্ট মার্কেট ডমিনেন্ট। Right. আমরা পোর্ট অ্যান্ড লজিস্টিক্স এ কাজ করি, উই আর অলমোস্ট মার্কেট ডমিনেন্ট। Right. আমাদের যে বিজনেস লাইন গুলাতে আছে ওগুলাতে আমরা চেষ্টা করি এক্সেলেন্স নিয়ে আসা। Right. এবং ওইগুলাতে চেষ্টা করি যাতে আমরা বিজনেসটাকে এমনভাবে করতে পারি যাতে আমরা আহ, ওই সেক্টরের আমরা সেক্টর লিডার হই। Right. আমরা মানে ফোর্থ কোয়াড্রান্টে সবসময় থাকতে Right. পারি, Right. Right. ম্যাজিক কোয়াড্রান্ট যেটাকে Right. বলে। সো ২টা ৩টা ৫টা সেক্টর ধরে ওই সেক্টরের জন্য স্পেসিফিক একটা প্রোডাক্ট ডেভেলপ করা এন্ড এটাকে স্কেলে করা। আমি যদি সহজ ভাষায় বলি। স্যার আমি ডেটা সফট নিয়ে যখন পড়াশোনা করতে গেলাম, আমার কাছে আপনি যেটা বললেন পোর্ট এন্ড লজিস্টিক্স এসেছে। কাস্টমস এর খুব বড় একটা কাজ আপনারা করেছেন। চিটাগং পোর্টে কাজ করেছেন। বাট আই এম মোর ইন্টারেস্টেড টু টক অ্যাবাউট দ্য ফিনটেক পার্ট। তো আপনারা ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তার চেয়েও বেশি মাইক্রো ফাইন্যান্সের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনাদের অনেক বড় কাজ আছে। সো আমি দেখলাম যে ১০০ র বেশি মাইক্রো ফাইন্যান্সের হাজার খানেক ব্রাঞ্চেস বা প্রায় ৫-৬ হাজার হ্যাঁ। branch। সো আপনাদের সিস্টেম ডিপ্লয় করা আছে। আমি অ্যাকচুয়ালি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে একটু ডিটেইলে আপনার কাছ থেকে শুনতে চাই যে কেন মাইক্রো ফাইন্যান্স বা ব্যাংকিং ইনফ্রাস্ট্রাকচারের মতো নিশে আপনারা গেলেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ইন্ডাস্ট্রিগুলো তো মেইনলি বড়, বড় বিদেশি কোম্পানি দ্বারা ড্রিভেন ছিল বাংলাদেশে। সো ওই জায়গাটায় ডেটা সফট কিভাবে তার প্রেজেন্সটা ক্রিয়েট করলো? সো আপনি ব্যাংকিং বা মাইক্রো ফাইন্যান্স যেকোনো একটা দিয়ে যদি উদাহরণ দেন। মাইক্রো ফাইন্যান্সের ব্যাপারটা ভেরি সিম্পল। আমি আহ, খুব কম বয়সে ৯০-র দশকের পাশ করে আসার পরপরই আমি গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল। তো আমার মাইক্রো ক্রেডিট নিয়ে একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। তারপরে আমি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সাথে কাজ করেছি। বেশ কয়েকটা প্রজেক্ট করেছি। তো এই সেক্টরটাকে আমি চিনতাম। প্লাস Right. আমি গ্লোবাল সেক্টর
আফ্রিকার এই সেক্টর কেমন করে কাজ করে, তারপর সাউথ এশিয়ায় কেমনে কাজ করে। এগুলো আমি জানতাম। রাইট। এবং আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে দিস ক্যান বি ওয়ান ইউনিক প্রোডাক্ট যেটা গ্লোবালি মানুষ মানে বাংলাদেশ মাইক্রো ক্রেডিট সফটওয়্যার ফ্রম বাংলাদেশ ইট রেজোনেটস। Got it. এই প্রোডাক্টটা নিয়ে উই ক্যান বি গ্লোবাল, আমরা মোড ক্রিয়েট করতে হ্যাঁ, পারি একটা। করতে পারি যে যে ঠিক আছে, উনি দিস ইজ হোয়াট দ্য কাস্টমার ক্যান অলসো রিলেট, এটা হ্যাঁ সম্ভব এটা। Got it. যখন দেখে যে ৬,০০০-৭,০০০ ব্রাঞ্চ ক্লাউডে চলে, অন্যরাও তখন সিরিয়াসলি নেয় আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটাকে। Correct. তো আমরা ওই জায়গাটাকে চেষ্টা করেছি করা যে আহ, আমাদের যেখানে স্ট্রেংথ আছে, স্ট্রেংথটাকে সুপার স্ট্রেংথ করার জন্য যা এনফোর্সমেন্ট করা দরকার, যেমন আমরা কিছু আমাদের ইউনিক সেলিং প্রপোজিশন ছিল। আজ থেকে ১২-১৪ বছর আগে ক্লাউড বেসড সফটওয়্যার মানুষ তৈরি করবে এটা আমরা চিন্তাও করতে পারতাম না। Right. আমরা যেটা চেষ্টা করেছি মাইক্রো ক্রেডিট কোম্পানিগুলা যাতে তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচার না লাগে, শুধুমাত্র একটা ইন্টারনেট কানেক্টিভিটিতে যাতে এন্টায়ার অপারেশনটাকে সে চালাতে পারে, Right. ওরকম একটা জায়গায় আমরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো দিস ওয়াজ ক্লাউড রেডি ফ্রম ডে ওয়ান। Right. এটা ছিল ওদের যত বিজনেস প্রসেস আছে এগুলো সব অটোমেটেড এখানে। আর এই তাদের ব্যাক অফিস গুলো অটোমেট। ইন আদার ওয়ার্ডস আমি কনভিকশনের সাথে বলতে পারি যে সমস্ত মাইক্রো ক্রেডিট আমাদের সফটওয়্যারে চলে, তারা অনেকটা, যেহেতু ব্যাংকেও আমরা কাজ করি, তারা ব্যাংকের থেকেও বেশি অটোমেটেড আসলে। Got it. কারণ তাদের ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, মাঠ সবকিছু অ্যাকচুয়ালি অটোমেটেড। মানে বেসিক্যালি আমি যদি একটা মাইক্রো ফাইন্যান্স চালাতে চাই, আমার এন্টায়ার টেক ইনফ্রা আপনি বানিয়ে রেখেছেন। আমি Exactly. জাস্ট মানে এটা একটা প্লাগ অ্যান্ড প্লে। প্লাগ এন্ড প্লে সলিউশনের মতো। এক্স্যাক্টলি। এবং এই যে মডেলটা মাইক্রো ফাইন্যান্স টেক আমি যদি বলি, মাইক্রো ফাইন্যান্সের যে ইনফ্রাস্ট্রাকচার, এইটারই তো একটা ফরমেশন আপনি পরে মালয়েশিয়াতে আপনার যে স্টার্টআপ ওইটার ক্ষেত্রে আপনি ইমপ্লিমেন্ট করেছেন, বি ইনফরমেটিকা। সো আমি বি ইনফরমেটিকা নিয়ে পড়তে গিয়ে যেটা পেলাম ভেরি ইন্টারেস্টিং, যে ডেভেলপ যে মার্কেটগুলো আছে ওইখানে সকল এন্টারপ্রেনারদের আইদার বিজনেস অ্যাকাউন্ট বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ক্রেডিট রেটিং থাকে, বাট ডেভেলপিং বা ইমার্জিং মার্কেটগুলোতে ওইটা অতটা থাকে না। সো আপনারা ওই পেইন পয়েন্টটা ধরার Right. চেষ্টা করেছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে এই ভেঞ্চারটার সাথে ডেটা সফটওয়্যার কোনো না, সম্পর্ক এটা নাই। এটা এটা আমার পার্সোনালি ব্যক্তিগত জি venture। আপনি জি হ্যাঁ, রাইট রাইট এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা জাপানিজ একটা এন্টিটির সাথে আমরা এটা জয়েন্টলি করেছি আমি। Right. ওনারও মাইক্রো ক্রেডিটে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। এটা ইজ নট এক্স্যাক্টলি মাইক্রো ক্রেডিট। বাংলাদেশে মাইক্রো ক্রেডিট তো জানেন ইজ নট ফর প্রফিট। ইয়েস মালয়েশিয়াতে দিস লেন্ডিং কোম্পানি, Right. লেন্ডিং কোম্পানি Right. দিয়ে আমরা কিন্তু টেকনোলজি ব্যবহার করে ওইখানে উই বিকাম এ পার্টনার। ওকে, হ্যাঁ, সো মানে আপনি সোয়েট পার্টনার যেটাকে Got it, বলে got আরকি। it, got it. সো so you came on board with your tech with my Right. tech and with my Right. the expertise in the expertise, domain sector. expertise, right? হ্যাঁ, তো এইটা ইউনিক হলো, এটাও ক্রেডিট রেটিং করে, কিন্তু এটা ক্রেডিট রেটিং করে সাইকোমেট্রিক ক্রেডিট রেটিং। Okay, ইট উইল আস্ক ইউ কোয়েশ্চেন, okay, ওটার উপরে একটা প্যারামিটার তৈরি হয়, সেই প্যারামিটার থেকে দেন আমরা ওইটাকে ওই ভদ্রলোককে কিংবা ভদ্রমহিলাকে পয়সা দিব কি দিব না, ওইটা সিস্টেম ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে বলতে পারে ওকে উই ক্যান ডিসবার্স দ্য লোন। এবং আমাদের কিন্তু ওখানে রিপেমেন্ট 99 পয়েন্ট সামথিং, অলমোস্ট 100%। okay, সো আমাদের এটা অপারেশনটা প্রায় ৪ বছর ধরে, এটা অলমোস্ট 99 পয়েন্ট সামথিং সামথিং got it, got it. এই সেটা। আমি অডিয়েন্সের জন্য একটা ক্লারিফিকেশন একটু দিতে চাই। আমরা যেহেতু খুবই টেকনিক্যাল কিছু টার্মস নিয়ে কথা বলছি। ক্রেডিট রেটিং হচ্ছে যখন কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান কাউকে লোন দিতে চায়, তখন আপনাকে তো কিছু একটার ভিত্তিতে লোনটা দিতে হবে। সো নরমালি কি হয়, আমরা একটা কোল্যাটারাল রাখি, হয় আমার জমি রাখি বা আমার কোম্পানির লাস্ট ৩ বছরের ট্রানজাকশন রেকর্ডস দেখে। সমস্যাটা হচ্ছে ছোট ছোট ব্যবসাগুলোর জন্য এইসব ডকুমেন্টস খুব একটা পাওয়া যায় না। এই জন্য এই মার্কেটে অনেক স্টার্টআপ অনেক ইনোভেটিভ ক্রেডিট রেটিং এর টেকনোলজি নিয়ে কাজ করছে, যাতে কিভাবে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা লোন পেতে পারে। সো স্যার, মালয়েশিয়াতে আমার ধারণা এমএসএমই ব্যবসায়ীদের জন্য MSME এবার এই সলিউশনটা করেছেন। এই জায়গাটা স্যার আমি একটু বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। এটা তো আমাদেরও একটা প্রবলেম। আমাদের এটা ঠিক প্রবলেম না, কারণ আমাদের দেশে মাইক্রো ক্রেডিটটা হলো খুবই পার্সন ড্রিভেন। মানে দেখবেন যে মাইক্রো ক্রেডিট যারা দেয় তারা একদম ওই লোকের বাড়ি পর্যন্ত চেনে। রাইট রাইট আমাদের এখানে বাস্তবতা মালয়েশিয়াতে এটা হ্যাঁ। হয় হলো পুরাটাই ডিজিটালি। টেক রাইট হ্যাঁ, Right. আর এখানে এটা হয় আসলে মনিটরিং এর মনিটরিং ইজ স্ট্রং। আর আমাদের এখানে তো মাইক্রো ক্রেডিট ইন জেনারেলি
98% এর উপরে রাইট, রাইট। হলো এটার না এই এরকম। জায়গাটায় স্যার আমি আপনার কাছ থেকে যে ফিডব্যাকটা চাই যে আমার যখন হাই মনিটরিং লাগবে, আমার হুম, যখন হিউজ ফোর্স ইনভলভ করা লাগবে, একটা ইন্ডিভিজুয়ালকে টাকা দিতে এবং টাকা তুলে আনতে, হুম। ইট উইল কাম আপ উইথ হাই কস্ট। এটা আসলে অনেকে মাইক্রো ক্রেডিটটা কেমনে কাজ করে এটা না বুঝলে এটা প্রায়ই বলে। মাইক্রো ক্রেডিটের ক্রেডিট কিন্তু শুধু টাকা দেওয়া না। তাকে আমরা দেখছি সে বিজনেস শেখাচ্ছে, ক্যাপাসিটি বিল্ড আপ। ক্যাপাসিটি বিল্ড আপ, মার্কেট প্লেস তৈরি, কানেক্টিভিটি এগুলো সবই তারা কিন্তু করে দিচ্ছে। ওকে। এবং যার ফলে এইটা কিন্তু শুধুমাত্র মানে নট আপনি গিভিং মানি, এটাকে সার্ভিস চার্জ হিসাবে সার্ভিস দেখছেন। চার্জ হিসেবে ধরে এবং এইটা যদি মাইক্রো ক্রেডিটরা এই টাকাটা যদি না দিত, তাইলে দেখা যেত যে আ অন্য সোর্স থেকে নিতে গেলে একটা উদাহরণ দিয়ে বলি। আ আমি কলা ব্যবসায়ী কলা কিনতে যাব। তো আমি একজনের কাছে গেলাম, "ভাই ১,০০০ টাকা দেন, মানে আমি কলা কিনতে যাব।" বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কিন্তু বিকালবেলা আমারে ওই হুম, কি বলে ৳১০০ তে ৳১ করে দিয়ে দিস।" হুম। তাহলে তার ৳৩,০০০ য় যাচ্ছে হলো অলমোস্ট 1% করে যাচ্ছে আরকি। ১% করে যাচ্ছে। অলমোস্ট ডেইলি 1% দেখলে মানে ৩৬৫% যাচ্ছে। ৩৬৫% হ্যাঁ। যাচ্ছে। কিন্তু তারও হচ্ছে না, সে কলা কিনে এনে দেখা যাচ্ছে সে একদিনে ১০০% প্রফিট করতেছে। রাইট। তো তারও গায়ে গায়ে লাগতেছে না। লাগছে না। সেইভাবে যদি আমি চিন্তা করি, এই ব্যবসায়ীকে আমি ২০% কিংবা ২১% ই দিচ্ছি, এটা আসলে কোন টাকাই না তার কাছে। কারণ তার তো এটা ডেইলি ট্রান্সেকশন হচ্ছে কিংবা হুম, ২ দিনের ট্রান্সেকশন। মুরগির বাচ্চা আজকে নিয়ে আসে, কালকে ওই মুরগির বাচ্চা সে বেচে দিচ্ছে। তো এরকম বিজনেসের সংখ্যা কিন্তু অনেক। অনেক। এক এক মানে একেবারে ফেলনা ফেলনা না আরকি। সো তাহলে স্যার আমার বাংলাদেশের পার্সপেক্টিভ এ আমরা যদি চিন্তা করি, এইখানে কি স্যার ন্যানো লোন যেটা, হুম, আমি বিজনেসের জন্য বলছি, হুম, মানে B2C তে বলছি না। সো ধরেন আমার আনব্যাংকড যে কমিউনিটিজ আছে, হুম, আমার যত ট্রেডার্স আছে, আমার যে হুম। ছোট, ছোট দোকানগুলো আছে। ধরেন এইটার যে মাইক্রো ক্রেডিট ডিসবার্সমেন্ট টা, এটাকে কি টেক এনেবল করার মানে এটার প্রসপেক্ট আপনি কি দেখেন? এটা আসলে এখন টেক এনেবলমেন্ট সবে শুরু হইছে। এখন তো হলো এটা হচ্ছে কি লাইক এজেন্ট ড্রিভেন কিংবা রাইট, ওই যে আমাদের মাইক্রো ক্রেডিটের যারা ফিল্ড ফোর্স আছে ওইটা ড্রিভেন এখন। রাইট, এখন আ এরপরে আরেকটা গ্রুপ তৈরি হচ্ছে যারা এই ন্যানো লোনটা চায় তার হায়ার পারচেজ এর জন্য, রাইট, কনজিউমার গুডস এর জন্য। রাইট। তার বেতন পাওয়ার আগেই তার হয়তো সঞ্চয় শেষ হয়ে গেছে কিংবা চলতে হুম, পারছে না। ১০ দিনের জন্য লোন দরকার। এখন কিন্তু ভেরিয়াস ফর্মে ভেরিয়াস লোন কিন্তু আসতেছে। রাইট। তো সেগুলাতে মেবি আ এই সাইকোমেট্রিক টেস্ট ক্যান বি এ গুড সোর্স, যেটা ট্র্যাডিশনাল মাইক্রো ক্রেডিট না। না। বাট স্টিল এ ন্যানো ক্রেডিট কুইকলি ডিসবার্সমেন্ট করা যাবে। একটা মানুষকে অ্যাসেস করা যাবে তাড়াতাড়ি। এটা শুরু হচ্ছে আরকি। রাইট। আপনারা মালয়েশিয়াতে যখন করেছেন, আপনি যেটা বললেন 99% এর উপরে হচ্ছে এটার সাকসেস রেট। এইটা কি কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি ড্রিভেন ছিল? নাকি এটা ওভারঅল? উইমেন লেড ছিল মেইনলি। আর আমাদের কিছু ফেভারাইট আ লাইন অফ বিজনেস ছিল গট যেগুলাতে ইট, আমরা গট ইট, প্রেফার করতাম। মানে সিস্টেম বলত যে গট ইট, এই জায়গায় গট ইট, ইস গট ইট। মাচ মোর সেফ টু লেন্ড। রাইট, রাইট, রাইট। স্যার আরেকটা জিনিস সফটওয়্যার বিজনেস নিয়ে আরেকটা যদি কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে যে আ সফটওয়্যার কোম্পানি যখন মেইনলি প্রজেক্ট ড্রিভেন কোম্পানি হয়, ক্যাশ সাইকেল ম্যানেজ করা বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যাবসোলিউটলি। সো আপনি ডেটা যখন শুরু করলেন, এটা নিয়ে আপনার বেশ কিছু কাজ ছিল যে হুম, কমপ্লিট SaaS বা প্ল্যাটফর্ম এস এ সার্ভিস এই মডেলগুলোতে মুভ করা। রাইট। সো এইটা নিয়ে যদি একটু একটা আপনার ফিডব্যাক দিতেন। আসলে সার্ভিসেস বিজনেসটা ভেরি লো মার্জিন। রাইট, খুবই লো মার্জিন এবং বিলিং সাইকেলটা খুবই আ লাম্পি। রাইট। কোনো কোনো সময় তাড়াতাড়ি পাওয়া যায়, কোনো সময় তো ৬ মাস পরেও বিল দিচ্ছে না। জাস্ট হ্যাঁ, দিচ্ছে না। দিচ্ছে না। ওনার ই উনি আটকে রেখেছেন বিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা মনে করি যারা নেক্সট জেনারেশন এন্টারপ্রেনার তাদের এমন সার্ভিসেস ডিজাইন করা উচিত যেটা দিয়ে সে প্রতি মাসের এট লিস্ট এক্সপেন্সটা সে কভার বার্নটা করতে উঠিয়ে পারে। ফেলতে পারবেন। বার্নটা যে যাতে সে কভার করতে পারে এবং এরকম সার্ভিস কিন্তু প্রচুর অলরেডি আছে এবং আরো অনেক। বাংলাদেশ একটা আ অলমোস্ট ১০০ 160 মিলিয়ন মানুষের দেশের একটা পপুলেশনের একটা ডেমোগ্রাফি আমাদের এবং এটা অলমোস্ট হাফ দ্যা ইউরোপ। রাইট, তো আমরা আমাদের সম্ভাবনা কিন্তু অনেক। আমরা যদি ফাইন্যান্সিয়াল এবং বিজনেস মডেলটাকে ঠিকমতো ফিক্স করতে পারি, আমাদের আর পিছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই। এবং এই বিজনেস মডেলটাকে যদি আমরা রাইটলি টেকনোলজি এনেবলমেন্ট করতে পারি, রাইট। তাইলে এইটা দ্রুত গতিতে আমরা ডিসবার্সমেন্ট করতে পারি
এবং দ্রুত গতিতে তারাও রিপেমেন্ট করতে পারে। ওটা তো আমি নতুন উদ্যোক্তাদেরকে বলব যে তাদের কিছুটা মাথা খাটানো যে সার্ভিস মডেলে কি জিনিস নেয়া যায়, তাহলে কিন্তু তাদের আর পিছনে তাকাতে আর হবে না। প্রোডাক্ট ড্রিভেন মডেল এখন যেটা আপনারা করছেন, আ মেড ইন আমি বাংলাদেশ। প্রোডাক্ট ড্রিভেন বলব না, আমি বলব প্রবলেম সলভিং মডেল। ওকে, হ্যাঁ, ওকে। সো কোন প্রোডাক্ট না, আমাদের একটা ইসের কথা বলি। আমরা আ এন্টি মানি লন্ডারিং নিয়ে প্রচুর কাজ। কাস্টমাইজ এন্টি মানি লন্ডারিং। ওইখানে আমরা যাইয়া যে চিফ এন্টি মানি লন্ডারিং অফিস তাকে আমরা বলি যে, "আপনার জুতাটা পায়ে দিয়ে আপনার কি প্রবলেম সেটা আপনি লেখেন।" রাইট। উনি 1, 2, 3 করে লন্ড্রি লিস্টের মতো লেখে। আমরা সফটওয়্যারটা এইভাবে করে বানাই দেই যাতে উনি এটাতে কমফোর্ট ফিল করেন। এবং উই আর ইন দ্য বিজনেস অফ প্রবলেম সলভিং। এবং এটাকে আমরা ধারণ করি। আমরা ওরকম না যে আমি এই জুতাটা বানাইছি আপনার পা বড় কিনা ছোট, আপনার এটাই পড়তে হবে। উই ডোন্ট ডু দ্যাট। কাস্টমাইজ সলিউশন এর দিকে। দিকে অনেক জোর দেই। আমার প্রোডাক্ট ঠিকই, কিন্তু আমি দেখার চেষ্টা করি এটা যাতে তার রিকোয়ারমেন্ট টাকে যাতে সে ফুলফিল করে। আরেকটা জিনিস যেটা করি আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস টাকে তাকে আমরা বলার চেষ্টা করি যে আপনার সাইজের ব্যাংক ফিলিপিন্সে এইভাবে করে কাজ করে। তারা এফএক্স এইভাবে ম্যানেজ করে। তারা ট্রেড ফাইন্যান্স এর জন্য এই জিনিসগুলো করে। আমরা এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে নিয়ে এসেছি প্রচুর, যেহেতু আমাদের গ্লোবাল প্রচুর ব্যাংকের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স রয়েছে। রাইট, রাইট। মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস গুলাকে বাংলাদেশের কাস্টমারকে বোঝানো যে আপনি অ্যাবসোলিউটলি। এটা নিতে পারেন। এটা নিয়ে আমি এখন যে জায়গাটায় আসতে চাই যে টেক এক্সপোর্ট এর যে মার্কেটটা, আইটি আইসিটি মার্কেট। তো আমরা গত ১০ বছর ১৫ বছর ধরে আমরা কিন্তু এটার উপরে অনেক আশা দেখছি যে দিস ক্যান বি নেক্সট আরএমজি, মানে অতটাই বড় হতে পারে। আ এই জায়গাটায় ডেটা সফটওয়্যার একটা ভূমিকা আছে। এই যে এক্সপোর্ট মার্কেটটা ক্রিয়েট করা, সার্টিফিকেশন, লাইসেন্সিং এর পার্ট গুলা। তো এই জায়গাটা আসলে কতটা জরুরি? বা আপনারা আসলে ওই সময়গুলোতে কি করেছিলেন যেটা দিয়ে বাংলাদেশ একটা টেক বিল্ড আপ এর হাব হিসেবে গ্লোবাল মার্কেটে পরিচিতি পাবে? আমরা ২-৩ টা জিনিস করেছি। আমরা একটা সাউথ আফ্রিকার গল্প বলি। অনেক বছর আগে আমরা ২০০৫-৭ এর সময় আমরা গেলাম সাউথ আফ্রিকাতে, একটা ইন্সুরেন্স কোম্পানি ওরা আ একটা সিস্টেম করাবে আরকি। তো করাবে ন্যাচারালি আমাদেরকে নিয়ে গেল। তো আমরা গেলাম। তো আ আমরা আ আমাদের সাথে আমাদের এক কম্পিটিটিভ প্রতিবেশী দেশ, একটা নামি দামি কোম্পানি। তারা ২ জন শর্ট লিস্টেড হলো। তো শর্ট লিস্টেড হওয়ার পরে আ আমি একটু রিসার্চ করলাম ওদেরকে নিয়ে এটা সেটা। করার পরে আমরা এটার আল্টিমেট যিনি কাজটা দিবেন উনি সিইও চাচ্ছেন যে কোম্পানিকে কাজটা দেবে, আই ওয়ান্ট টু ইন্টারভিউ দেম। ওকে, তো আমাকে চান্স দিল। আমি গেলাম। যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করল যে, "জেন্টলম্যান, আ বাংলাদেশ টেকনোলজি, আইটি কোম্পানি, দিস ইস কাইন্ড অফ আনহার্ড অফ। লিক লুকস লাইক বিট সিনিক্যাল টু" আমাকে এটা বলল। তারপরে উম বললেন যে, আ "Give me a reason why would I leaving this company which is, 1,000 times bigger than you, has got amazing reputation. I would give you this job." আমাকে জিজ্ঞেস করল। তখন আমি বললাম যে, "দেখো, there are 3 reasons why you should immediately give me the job." He was a bit curious. বলল যে, "Would you elaborate what's your proposition?" আমি বললাম যে, "দেখো, ওই কোম্পানিটার কাছে তুমি তার ১৩০০ ক্লায়েন্টের মধ্যে একজন ক্লায়েন্ট। To me, you're my prodigal son. You're the only one in this market. So I'll serve you double the effort which others would do. One reason why you should give me. Second reason, if you look at the CV of my resources, all educated in the Western countries, all have got certification in the related subject. Look at all of them." কারণ ১১ জনের সিভি টিভি এরকম একটা দিয়েছিল। প্রত্যেকে বাইরে পড়াশোনা করেছে। প্রত্যেকেরই ওই লাইনে জাভা সার্টিফাইড, হুম, ইউ নো কেউ অরাকল সার্টিফাইড, প্রত্যেকে সার্টিফাইড। সো আই উড হাম্বলি রিকোয়েস্ট that the counterpart which you are trying to choose, look at their CV and you compare our CV. গট I may be a small company. It's like a, আমি তাকে বললাম, it's like a cricket match. My country can be a small country. কিন্তু ক্রিকেট ম্যাচে কিন্তু ১১ জনই খেলতে খেলে। যাচ্ছে। রাইট। ওই ১১ জন যদি ওই ১১ জনের থেকে ভালো খেলে, I win. তো এটাও I believe that, so he had a smile in his face. And তারপর সে আমাকে বলল যে, what is the guarantee this would be delivered? আমি একটু সার্কাস্টিক্যালি বললাম
যে গড উইল অলওয়েজ স্মাইল অন দ্য পিপল হু আর লেস ফরচুনেট। তারপর সে আইসা বলল যে, "ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, কাম আফটার 2 আওয়ার্স উই উইল গিভ ইউ ডিসিশন।" ওই ২ টা ঘন্টা ছিল আমার কাছে লংগেস্ট 2 হ্যাঁ, আওয়ার্স, ইউ নো? আমি বাইরে যেয়ে ঘোরাফেরা করে আমি ওদের সেক্রেটারি ওখানে বসে থাকলাম। বসে থেকে দেখি উনি আর ডাকে না। তারপরে উনি ইনফেক্ট আমাকে ডাকলেন, একটা খাম দিয়ে দিল আরকি। কারণ খামটা দেখে ঠিক বুঝি নাই যে, আর ওই সেক্রেটারি বলল যে, "স্যার প্লিজ ডোন্ট ওপেন ইট ইন আওয়ার প্রিমাইসেস", ইউ নো? তো পাশে একটা ক্যাফে ছিল, আমি খুললাম। খুলে আই ওয়াজ সো এক্সাইটেড, দে অ্যাওয়ার্ডেড আস আ জব অ্যান্ড দে নেভার রিগ্রেটেড। ওই ভদ্রলোক পরে অন্য জায়গায় উনি সিইও হয়ে গেছেন। ওই সমস্ত জায়গায় তার সাথে আমাদের কাজ করার অনেক এক্সপেরিয়েন্স। উই ডিড এ গুড জব ফর দেম। তো এই যে ১ম আইস ব্রেকিং এর জন্য যে কাজগুলো আমরা করেছিলাম, ৩ টা কাজ আমরা করেছি। আমাদের ইঞ্জিনিয়ারদেরকে দেখলে যাতে সবাই বুঝে যারা ভালো ইঞ্জিনিয়ার, এবং আ মানে আমার বুয়েটের পড়াশোনা তো আর ওরা জানে না কেমন। কিংবা আমার ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা ওরা জানে না। কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পড়াশোনা উইথ এ গ্লোবাল সার্টিফিকেট, ও যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল হয়, গট ইট, সিসা হয়, তাহলে সে বুঝতে পারে যে আচ্ছা লোকটা এই গট ইট। কোয়ালিফাইড। তখন ওই জিনিসগুলো ডেটা সফটওয়্যার তখন খুব ছিল যে আমরা মানুষদেরকে সার্টিফিকেশন এর জন্য টাকা পয়সা দিতাম, পড়াশোনার সুযোগ দিতাম যাতে তারা সার্টিফাইড হয়। 2nd কোম্পানি স্টেজেও আমরা ডেটাসফটকে আইএসও করানো, সিএমএমআই করানো, ফার্স্ট সিএমএম 5 কোম্পানি হওয়া বাংলাদেশে, যেটা গ্লোবালি তখন উই আর ইউ নো 76 কোম্পানি গ্লোবালি টু সাকসেসফুলি ডু সিএমএম লেভেল, এবং অনেক বড় দেশেও কোনো লোকাল যেমন সিঙ্গাপুর নেভার হ্যাড এ সিএমএম 5 গট কোম্পানি। তারপরে ফিলিপিন্স নেভার হ্যাড এনি সিএমএম 5। ওদের মাল্টিন্যাশনাল লাইক কেপিএমজি, টেপিএমজি ওদের এরকম ছিল। কিন্তু লোকাল কোনো কোম্পানি ছিল। উই আর রিয়ালি অ্যাহেড অফ আদার্স। ওইটা আমাদেরকে হেল্প করেছিল টু প্লেস আওয়ারসেলফ ইন দ্য গ্লোবাল এরেনা দ্যাট বাংলাদেশ গট ইজ দ্য ডেস্টিনেশন। গট গট। সো আমার যে রিসোর্স থাকবে তার গ্লোবাল সার্টিফিকেশন প্লাস কোম্পানির ইটসেলফ যে সার্টিফিকেশন গুলো আছে, এইটা ফরেন ক্লায়েন্টদের জন্য এক ধরনের অ্যাসিওরেন্স হিসেবে কাজ করেছে। অ্যাবসোলিউটলি। স্যার, আপনারা যে সময়টায় শুরু করেছেন বাংলাদেশ আইটি ইন্ডাস্ট্রিকে প্রমোট করা ফর গ্লোবাল ক্লায়েন্টস, আর আজকে 2024 এ দাঁড়িয়ে ফ্রম দ্য এরা অফ ডিজিটাল বাংলাদেশ টু দ্য স্মার্ট বাংলাদেশ, আপনার কি মনে হয় যে আমরা কি অ্যাকচুয়ালি আমাদের যা পটেনশিয়াল ছিল আমরা কি এটার প্রতি জাস্টিস করতে পেরেছি, বা আইসিটি ইন্ডাস্ট্রিতে যতটুকু যাওয়ার কথা ছিল এই এক্সপোর্ট মার্কেটে, নাকি আমাদের চ্যালেঞ্জেস এখনো আছে? আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা আমাদের ন্যাশনাল রিসোর্সেস দের অনেক রিসোর্স ঠিক মতো কাজে লাগাতে পারি নাই। আমার যদি বাজেট থাকে ৳১০০, ৳১০০ একটা বড় অংশ আমরা মনে হয় ভুল জায়গায় খরচ করে ফেলেছি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি। আর প্রাইভেট সেক্টরে আমি বলতে পারি, আমি তো নতুন জেনারেশনকে দেখে কমপ্লিটলি মুগ্ধ। যে এরা এই ২০ এর কোঠায় বয়স, তারা গ্লোবাল কাজকর্ম করছে, অ্যামেজিং সফটওয়্যার এবং সলিউশন ডেলিভারি করছে। এদেরকে কোনো কিছুতে বাধা না দিয়ে পেট্রোনাইজেশন তাদের দরকার নাই। দ্যাট আমার ট্যাক্স বাড়ায় দিল, আমার বাইরের রেমিটেন্স আসার পরে রেমিটেন্স ছুটাইতে আমার ৩ মাস লাগলো। তারপরে আমার অফিসে বারে আ ইউ নো দেখা যাচ্ছে এনবিআর এর লোক, এই লোক, সেই লোক, আ কি বলে শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট এর লোক ঘোরাঘুরি করলো। আমাকে একটা মানসিক চাপে না রেখে এই জেনারেশনটাকে যদি তাদের মতো কাজ করতে দেওয়া হয়, আই এম প্রিটি সিউর আ দিস ইস অ্যান অ্যামেজিং জেনারেশন। এবং এদের এই গ্লোবাল অ্যাম্বিশন গুলাও আছে এই জেনারেশনের ছেলেপেলে। রাইট, আমাদের বাংলাদেশী একজন অস্ট্রেলিয়াতে বসে যদি একটা ইউনিকর্ন তৈরি করতে পারে, হ্যাঁ, এ এবং তার বয়স ৩০ এর কোঠায়। রাইট, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা যুবকেরই ওই সম্ভাবনা আছে, শত ইউনিকর্ন আমরা বাংলাদেশ থেকেই তৈরি করতে পারবো। কিন্তু আমাদের বাংলাদেশী মানুষজনই তৈরি করতে পারবে ইন দ্য গ্লোবাল এরিনা। এটাতে আমি কমপ্লিট, কারণ আমরা আ সত্যিকারভাবে মেধাবী জাতি। আমরা লেগে থাকতে জানি। আমরা পরিশ্রমকে ভয় পাই না। আমাদের কেন পিছনে তাকাতে হবে? আমি মনে করি একটা অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। গট ইট, গট ইট। স্যার, আমি ডেটা সফটের ইন্টারনাল যে কালচার, আ রিসোর্স কালচার এটা নিয়ে যখনই পড়ছিলাম, intrapreneurship, যে আপনারা এমন অনেক প্রজেক্টস করেছেন যেটা আসলে আপনাদের একটা ইন্টারনাল প্রজেক্ট ছিল। আপনাদের এমপ্লয়িরাই এটাকে পার্সু করেছে। তারপরে এটা একটা ভেঞ্চারে কনভার্ট হয়েছে। এই প্র্যাকটিসটা নিয়ে একটু শুনতে চাই, বা একটা যদি কোন স্পেসিফিক এক্সাম্পল থাকে যে এই প্রজেক্টটা আমরা আসলে শুরু করেছিলাম এভাবে। তারপরে এটা আমরা বড় স্কেলে করেছি। আমরা একটা আ বিখ্যাত অটো মেকারদের জন্য কিছু কাজ করতাম, গ্লোবাল অটো মেকার। ওইটা শুরু হয়েছিল R&D দিয়ে। পরে we turned that to an SBU, SBU টা একটা কোম্পানি হলো। তারপরে আমরা আ ওই আ ওইখানে যারা কাজ করতেন তারা আ কিছু ওইটার শেয়ারও পেয়েছিল।
হাউএভার এই মডেলটা সবসময় সাকসেসফুল হয় তা না। কারণ একটা জিনিসকে তো লম্বা স্কেলে দেখতে হয়। তো অনেক সময় একটা আ ভেঞ্চারকে ভাবা হয় এটা এইভাবে চলবে। কিন্তু ভেঞ্চারের কি মানুষগুলা না থাকলে তখন ভেঞ্চার গুলা এ ডিফারেন্টলি যায়। তো ওইটা থেকেও একটা লেসন লার্ন হয়। ওইটা থেকেও ভবিষ্যতের তবে আমাদের ওই ইন্টারনাল এসবিইউ কালচারটা এখনো আছে। যেটা আমরা সব ডাইরেক্টররা সবকিছু দেখি না। আমাদের স্পেসিফিক কম্পিটিটিভনেস এর জন্য আমরা চেষ্টা করি নিজেদের অ্যা বিজনেস ইউনিট হিসেবে। বিজনেস ইউনিট হিসাবে এগুলোকে ড্রাইভ করার। রাইট। স্যার, যেহেতু আপনি অনেক হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করেছেন ইন লাস্ট লাইক 20 ইয়ার্স অর ইভেন মোর। আমাদের দেশের টেক রিসোর্স মানে এইটা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যাজ পার কোয়ালিটি মানে আপনি যখন ধরেন একটা প্রজেক্ট নামাচ্ছেন গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করে, আপনার তো দরজা খোলা আছে ফরেন রিসোর্স নেয়ার জন্য। সো আমাদের কম্পিটিটিভনেসটা আসলে মানে অ্যাজ অ্যান এমপ্লয়ার বা অ্যাজ আ বিজনেস ওনার আপনি কিভাবে দেখেন? আমাদের দেশের কম্পিউটার সায়েন্স গ্র্যাড বা আমাদের দেশের আইটি প্রফেশনালদের এক্সপার্টাইজ কোয়ালিটি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে কোম্পানির কালচার ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ওই কালচারটা যদি তৈরি করা যায় একটা মানুষ সেফ ফিল করে, তার ভয়েসটা বিন হার্ড, সে গ্রোথ বুঝে যে এই কোম্পানিতে আমার গ্রো হবে, তাহলেই রিটেনশন অনেক বেশি হয়। যেমন ডেটা সফটে আমাদের ফার্স্ট ব্যাচের যারা ঢুকেছিল সেকেন্ড ব্যাচের অনেক আগে আ প্রায় ২৫ বছরের উপরেও কাজ করে এরকম মানুষজন। কেরিয়ারে ১ম ঢুকেছে ডেটা সফটে, তারাও এখনো ডেটা সফটে আছে। এদের সংখ্যা অনেক। এবং আমাদের রেট অফ পিপল লিভিং ইটিরেশন রেট আ এখন পর্যন্ত সিঙ্গল ডিজিটে আছে। আর ওকে। তো এইটাকে আমরা অনেক প্রাইড নেই। কারণ টিম বিল্ডিং এ আমরা অনেক সময় দেই। মেন্টরিং এ আমরা অনেক সময় দেই এবং আমরা ওই কারো ঘাড়ের উপরে বসে থেকে কি কাজ করছে সেগুলো দেখার চেষ্টা করি না। উই গিভ দেম এম্পল ফ্রিডম যাতে তারা নিজের কাজটাকে গুছিয়ে করতে পারে। গট ইট, গট ইট স্যার। স্যার, আমরা এতক্ষণ পর্যন্ত যে ব্যবসাগুলো নিয়ে কথা বললাম বা যেসব আইডিয়াস নিয়ে কথা বললাম, পিওর টেক আইডিয়া। বাংলাদেশের ভিতরের স্টার্টআপস নিয়ে যদি আপনার সাথে কথা বলি, আমাদের কিন্তু পিওর টেক স্টার্টআপ এর পাশাপাশি মেইনলি টেক ড্রিভেন স্টার্টআপ গুলা বেশি আসছে। মানে পিওর টেক বলতে আমি হয়তো জেনারেটিভ এআই নিয়ে বাংলাদেশের মার্কেটের জন্য এখন কিছু করতে পারছি না। কিন্তু ওইটার একটা ফিচার কি ইউজ করে আমি হয়তো একটা কনজিউমার প্রোডাক্ট লঞ্চ করলাম। সো আমাদের যে স্টার্টআপ ইন্ডাস্ট্রি আ যেটা হয়তো পোস্ট 2010 আসলে বিল্ড আপ করা শুরু করেছে এবং লাস্ট 5, 6, 7 ইয়ার্স একটু ম্যাচুরিটির দিকে যাচ্ছে। এইটা নিয়ে আপনার ওভারঅল মানে আপনার মানে মানে আপনার মূল্যায়নটা কি? এটা একটু জানতে চাই। আসলে টেকনোলজি ফিল্ডকে নেক্সট লেভেলে নিতে হলে ২ টারই সমন্বয় দরকার হয়। R&D ড্রিভেন, রিসার্চ ড্রিভেন, পিএইচডি রিসার্চার ড্রিভেন কোম্পানিও দরকার। যাদের পার্টিকুলার কোনো একটা রিসার্চ নিয়ে আমরা কমার্শিয়ালাইজ করার চেষ্টা করব এবং সেটা নিয়ে আমরা গ্লোবাল মার্কেট এটা অবশ্যই ওই ইকোসিস্টেমটা খুবই জরুরি। আমরা যদি শুধুমাত্র কনজিউমার ড্রিভেন আইটি করতে থাকি, আমরা একসময় হারিয়ে যাব। কারণ তখন আমরা নতুন কিছু অফার করার পাবো না। আর দিনে, দিনে ওই রিসার্চ এত এক্সপেনসিভ হয়ে যাচ্ছে। রিসার্চের কোনো একটা অংশ ব্যবহার করতে হলেও যে পরিমাণ রয়াল্টি দিতে হচ্ছে, এটাতে বাংলাদেশের যে ইকোনমি এটাকে সাপোর্ট মানে করতে পারে ওইএমএস এ সব পয়সা নিয়ে যাবে আরকি। এক্সাক্টলি। ওইএমএস এ সব টাকা পয়সা নিয়ে যাবে। এটার ব্যাপারে আমাদের তো মেধা আছে যে আমরা R&D করতে পারি। আমি অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন এ। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অসাধারণ কিছু রিসার্চ হচ্ছে এবং আমরা আমাদের এই রিসার্চাররা যাতে দেশে থাকে তাদেরকে দেশে অ্যা আ আমরা ব্যবস্থা করা, তাদেরকে দেশে রিটেইন করার জন্য যা কিছু করা দরকার সেগুলা করতে পারলে আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আরেকটা ব্যাপারে আমাদের খুবই খেয়াল রাখতে হবে। সেটা হলো যে সমস্ত রিসার্চাররা আজ থেকে হয়তো ২০-২৫ বছর আগে দেশের বাইরে চলে গেছিল। এখন তাদের সময় এসছে দেশে আসা। মা-বাবা অসুস্থ, আ তারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে দেখার। এরকম একটা সংখ্যার বড় সংখ্যা কিন্তু এখন দেশে ফিরছে। এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অনেকের অ্যামেজিং কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা হয়তো ২০ বছর উনি Microsoft এ কাজ করেছেন। Google এ কাজ করেছেন হয়তো গত ১৫ বছর। এরকম মানুষজন বাংলাদেশে আচ্ছা। অরিজিন তারা কিন্তু দেশে আসছে এবং দেশে তারা প্ল্যাটফর্ম খুঁজছে। এবং দেশে এরকম প্ল্যাটফর্ম যাদের সুবিধাজনকভাবে তারা যাতে কাজ করতে পারে, কম্পেনসেশন টা যাতে সুবিধাজনকভাবে এটা যদি আমরা হোস্ট করতে পারি, এটার যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইস মাচ মোর হায়ার। আর গ্লোবাল কমিউনিটির কাছে যখন আমার সিটিও এক্স গুগল এটার যে ফেস ভ্যালু রাইট। এবং এটার যে ওয়ার্ক ভ্যালু ইস মাচ মোর হায়ার দ্যান এ লোকাল হোম গ্রোন প্রোডাক্টস। গট ইট, গট ইট স্যার।
স্যার আমি মোটামুটি আমার বিজনেস রিলেটেড কোয়েরি যা ছিল কভার করেছি। আমি এবার স্যারের অন্য একটা ডাইমেনশন নিয়ে একটু কথা বলতে চাই। আমি যখন 2018-19 এ স্যারের কাছে যেতাম ১ম আমরা যখন ভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ি, আমরা বিজনেস স্টার্ট করব। আমার মনে আছে স্যারের সাথে ১ম মিটিং আমি কোনো অফিস রুমে করি নাই। আমরা হাঁটছিলাম। সো আমরা ধানমন্ডি লেকে আ স্যার হাঁটতেন। তো আমরাও স্যারের সাথে হাঁটছিলাম এবং হাঁটতে, হাঁটতে কথা হয়েছিল। সো স্যারের এই হেলথ অ্যান্ড ওয়েল বিং নিয়ে প্লাস ডিসিপ্লিন লাইফস্টাইল নিয়ে স্যারের কিছু কাজ আছে। আমার এখন মনে আছে একবার স্যার একটা কথা আমাদেরকে বলেছিলেন যে, "তুমি যদি আ আজকে ভোর ৫ টায় ঘুম থেকে ওঠো, তুমি এইটার তোমার ক্যারিয়ারের উপরে এটার ইমপ্যাক্টটা তুমি বুঝবা না। কিন্তু তুমি যদি একটানা ৫ বছর ১০ বছর ভোর ৫ টায় ঘুম থেকে ওঠো, তখন মানে ইউ উইল বি অ্যাহেড অফ আদার্স যারা তোমার পরে আসছে। ওই ১-২ ঘন্টা সময় তোমাকে হেল্প করবে।" স্যার অ্যা আমি এটা মানে প্রায় ৫ বছর হয়ে গেছে। I have taken it very seriously and I am early riser. সো Amazing. স্যার আপনার এই হেলথ, ওয়েল বিং, ডিসিপ্লিন এই পুরা জনরাটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি জানি আপনি ইয়োগা নিয়ে অনেক কাজ করছেন। আপনি আপনার মতো করে ভালুকায় একটা হুম। আ হেলথ সেন্টার স্ল্যাশ রিসোর্ট ও করছেন। সো আপনার এই মোটিভেশনটা কি এবং এইটাকে আপনি আসলে কোথায় দেখতে চান? আসলে আ প্রশ্নটা করার জন্য রিয়েলি ধন্যবাদ। সেটা হচ্ছে আমি খুব ছোট বয়সেই বুঝছি আমি খুব মিডিওকার। তো মিডিওকার মানুষকে নেক্সট লেভেলে যাইতে হইলে তার অত্যন্ত ডিসিপ্লিন হওয়া দরকার। তো আমি লাইফে ওই ডিসিপ্লিন শব্দটাকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়েছি। এবং আ আমি এই চর্চায় গেছি, এটা আমার সাথে যারা ডিল করে তারা জানে। আমি যদি বলি কিছু আমি করব, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স I will have to do it. আমি এই টাইপের মানুষ। এবং আমি চেষ্টা করি দ্যাট আমি যেমন গত বছরেরও আমার যে নিউ ইয়ার রেজোলিউশন ছিল, আমি প্রায় ৮০% এর মতো ওই নিউ ইয়ার রেজোলিউশনটাকে আমি কাভার করতে পেরেছি। আমার গাইডিং প্রিন্সিপাল এ ২-৩ টা জিনিস আমি সবসময় মেইনটেইন করি। সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ঘুমাতে যাই এবং খুব তাড়াতাড়ি উঠি। আমি ৩টা ৩:৩০ টার দিকে উঠি। উঠে এই আ মর্নিং ফজরের যে প্রেয়ারের আগ পর্যন্ত what I do is I have some reading habits. তোমরা যারা আমাকে LinkedIn এ ফলো করে দেখবা যে আমার একটা কলাম আছে "What am I reading this week?" আমি প্রতি বুধবারে চেষ্টা করি এটা দিতে। আমি ৫২ সপ্তাহে ৬০ টার মতো বই পড়ার চেষ্টা করি। এটা আমার একটা জিনিস। আমি নিজেকে আপডেট রাখার চেষ্টা করি। 2nd জিনিস যেটা সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি। ৩ বেলা খেলে আমাদের ১ বেলা এক্সারসাইজ করতে হবে। এইজন্য আমরা আ এক্সারসাইজ অ্যা করি। আমরা লং ডিসট্যান্স দৌড়াই, ইয়োগা করি, তাই chi করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি এবং আমরা এটা প্রতিদিনই আমরা মাঠে যাই। আমি দেশে থাকলে প্রতিদিনই you will find me আমরা চন্দ্রিমা মাঠে আমাদের সংগঠনের নাম হচ্ছে ইয়োগা চন্দ্রিমা। আমরা সবাই মিলে এক্সারসাইজ করি। 3rd গাইডিং প্রিন্সিপল হলো আমরা কমিউনিটিতে বসবাস করা। আমরা ব্যায়াম আমি তো একাও করতে পারি। আমি হুম, ক্লাবে যেয়ে একা ব্যায়াম করে আমি কোনো জিমে একা যেয়ে ব্যায়াম করি। কিন্তু আমরা কিন্তু we live like a community যেখানে আমরা ভাই-বোনের মতো সবাই একসাথে এক্সারসাইজ করি। এটা আমাদের একটা আ গ্রুপ যেখানে ছেলে-মেয়ে একসাথেই আমরা এক্সারসাইজ করি। এবং we are like all friends আ এবং প্রচুর আইটির এন্টারপ্রেনার রাও আমাদের ওইখানে আসেন। বেসিস এর অনেক মেম্বাররা আমাদের ওইখানে একসাথে আমরা এক্সারসাইজ করি। এটা করার ফলে যেটা হয়েছে এটাতে একটা ডিসিপ্লিন বোধ এসছে। এবং সমাজে যে জিনিসটা আমি সবসময় দেখি যে ২ বন্ধু দেখা হলে, "চল কাচ্চি খেয়ে আসি।" কিন্তু কোনদিন ২ বন্ধু বলে না যে, "চল আমরা ১০ কিলোমিটার সাইকেল চালায় আসি। চল আমরা একটু সাঁতার কেটে আসি।" ওই কালচারটাকে আমরা ফেরত আনতে চাই। ওটা। যাতে বন্ধুত্বের বাহন হয় যাতে স্বাস্থ্য রক্ষার যে সমস্ত উপকরণ আছে সেগুলাকে চর্চা করা। সমাজে সঠিক স্বাস্থ্যের জ্ঞানটাকে নিয়ে আসা। তা না হলে যেটা প্রবলেম সেটা হচ্ছে একসময় টাকা-পয়সার মুখ সবাই দেখবে। কিন্তু এই টাকা-পয়সার অর্ধেকের বেশি ডাক্তার সাহেবকে দিয়ে যেতে হবে এবং নিজে সারা জীবন অসুস্থ থাকতে হবে। এটার জন্যই আমি একটা দরদি, স্বাস্থ্যবান বাংলাদেশ, স্বাস্থ্যবান বাঙালি এটাকে আমি সবসময় স্বপ্ন দেখি এবং স্বপ্নটাকে আমার নিজের দিক থেকে যেভাবে করে এটাকে ফুলফিল করা যায় বলে আমি মনে করি, আমিও প্রতিনিয়ত শিখছি সেইটার একটা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং এই আন্দোলনে আমি সবাইকে যারা এটাকে শুনছেন, তাদেরকে আমি আমার সাথী হিসাবে চাই। আমরা একটা সুস্থ, স্বাভাবিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যবান বাংলাদেশ দেখতে চাই। গ্রেট, গ্রেট। মানে আহ আমার মনে হয় যে আইটি ইন্ডাস্ট্রির লোকজনের জন্য এটা আরো বেশি দরকার। কজ অ্যাবসোলিউটলি। আমাদের প্রচুর টেবিল বা ডেস্ক জব করতে হয় তো। সো এই একটা এট লিস্ট স্ট্রেস রিলিফ এর জায়গা দরকার যেখানে গিয়ে আমরা ওই মানে নিজেদেরকে নতুন করে আমি একটা টিপস যারা আইটিতে কাজ করেন তাদের সবাইকে দিতে চাই। সেটা হচ্ছে এই সিডি টিপসটা যেটা আমরা বসে, বসে যে কাজ করি আমরা।
১ ঘন্টা বসে কাজ করা মানে অ্যাকচুয়ালি ৩ টা থেকে ৪ টা সিগারেট খাওয়ার মতো খারাপ। তো আপনারা প্রতি 45 থেকে 50 মিনিট পরে উঠবেন। উঠে একটু হেঁটে আসবেন, একটু শরীর একটু আ একটু মুভমেন্ট করবেন, করে আবার কাজ করেন। দেখবেন আপনার প্রোডাক্টিভিটি 15-18% বাড়বে। আপনার মনোসংযোগ ডাবল বাড়বে। এই একটা চর্চাও যদি আপনি করেন, আপনি দেখবেন অনেক সুস্থ থাকতে পারবেন। স্যার ওয়ান্ডারফুল। তো আ অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আজকে আমাদের যে কনভারসেশন আমরা ঢাকার লেট 70s 80s এর কমিউনিটি স্ট্রাকচারিং ওটা ধরার চেষ্টা করলাম। তারপরে আইটি এন্টারপ্রেনার হিসেবে আপনার যে জার্নিটা, স্পেশালি আইটি এক্সপোর্ট এর ক্ষেত্রে আপনারা স্পেশাল কি করেছেন, আমাদের এক্সিস্টিং রিসোর্স নিয়ে আমরা কথা বললাম। আমরা ওইটা কিভাবে বেটার করতে পারি অ্যান্ড ফাইনালি লাইফস্টাইল অ্যান্ড ওয়েল বিং। সো অনেকগুলো এভিনিউ কভার করলাম স্যার। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আমি একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে এই আমাদের রিসেন্টলি আইটির উপরে একটা ট্যাক্সের নিয়ে কথাবার্তা জি হচ্ছে। স্যার। এইটা পলিসি লেভেলে আমার ব্যক্তিগতভাবে না। আমি যদি অঙ্কও যদি করি, আমরা তো ২ বড় না ১০ বড়, এটা আমরা সবাই জানি যে ১০ বড়। তো এই সিদ্ধান্তটা ওই আসলে ১০ কে ইগনোর করে ২ কে এন্টারটেইন করার একটা চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় সরকারের ট্যাক্স দরকার আছে। কিন্তু সরকার যদি একটা হিসাব করে বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রি থাকার ফলে যে হাজার কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ দিয়ে যে সফটওয়্যার গুলো কিনতে হতো, এটা সরকারের করতে হচ্ছে না। পৃথিবীর অনেক দেশের কোনো টেক ইন্ডাস্ট্রি নাই, তারা কিন্তু পুরা সফটওয়্যারই তারা ইম্পোর্ট করে চলে। তো আমাদের যে সৌভাগ্যবান একটা দেশ আমরা, যেখানে লোকাল এন্টারপ্রেনাররা এসে লোকাল ইন্ডাস্ট্রি এবং লোকাল সার্ভিসেস এর সফটওয়্যার এবং সলিউশন গুলা ম্যানেজ করছে এবং করছে, এটাকে সরকারের যেভাবে করে তারা এন্টারটেইন করত, যেভাবে করে তারা পলিসি দিয়ে সাপোর্ট দিত, এটা আরো কিছু বছর মনে হয় করলে এটা বুদ্ধিমানের কাজ হবে। এটা আমার বলার জন্য বলছি না, এটাই হবে রাইট অ্যাপ্রোচ সরকারের জন্য। ধন্যবাদ। না মানে আমাদের মতো দেশে ইমার্জিং মার্কেটে আমরা যখন একটা কোনো ইন্ডাস্ট্রিকে মানে গ্রো করাতে হয়, বাংলাদেশের মতো দেশে এখানে গভর্নমেন্টের ওই হ্যান্ড হোল্ডিং টা লাগে। আরএমজির ক্ষেত্রে আমরা এটা দেখেছি। এগ্রিকালচার এর ক্ষেত্রেও এটা আছে। সো আইটির ক্ষেত্রে লাস্ট মানে অনেক বছর ধরে এটা ছিল। ছিল। সো এখন যে জাংচারে এসেছে এই কনভারসেশনটা, আই গেস আপনার এই পয়েন্টটা একটা এখন বার্নিং ইস্যুর মতো। অনেক জায়গা থেকেই এটা আসছে। আমাদের আইটি ইন্ডাস্ট্রির ওই ম্যাচুরিটি কার্ভটায় যাওয়া পর্যন্ত আই গেস এটা যদি থাকে আমাদের ইন্ডাস্ট্রির জন্য এজ আ হোল এটা বেটার হবে। তো থ্যাংক ইউ এই পয়েন্টটা এড করার জন্য। ইটস বিন লাইক নিডেড স্পেশালি এই টাইমে এটা নিয়ে আমরা অনেক জায়গায় অনেক কথা বলছি। স্যার ওভারঅল থ্যাংকস আ লট আসার জন্য, এত ভালো ইনসাইটস দেওয়ার জন্য। আশা করি সবাই যারা সিরিয়াসলি টেক ভেঞ্চার বিল্ডিং, এন্টারপ্রেনারশিপ কে পার্সু করতে চায় তাদের জন্য অনেক ইনসাইটফুল একটা এপিসোড হয়ে থাকবে। আই হোপ সো। থ্যাংক ইউ অনেক স্যার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। শোনার থ্যাংক ইউ।